আমরা তো শুনি সেখানে ওয়াশিং মেশিন চাওয়া হচ্ছে, আমরা শুনি সেখানে কি মাইক্রো ওভেন চাওয়া হচ্ছে। এগুলো কি সংসদের আলোচনার বিষয়? তার মানে কি আমাদের বিরোধী দলের যোগ্যতা ও দক্ষতার মাত্রা কোথায়? তারা মাইক্রো ওভেন নিয়ে আলাপ করছেন, যেখানে মানুষের জীবন নিয়ে সমস্যা, যেখানে মানুষের এই বিপর্যস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেইখানে তারা হয় জুলাই সংস্কার নিয়ে আলাপ করেন, আর না হয় নিজেরা নানান রকম আমাদের আলাপ করেন। এটা জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক। আপনি জুলাই সনদ আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন তো, বইটি থাকলে ভালো হতো। প্রথম পৃষ্ঠার ভূমিকাতেই আছে যে বাংলাদেশের পটভূমি ওখানে উল্লেখ করা হয়েছে, হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটি নাই, এবং মুক্তিযুদ্ধের 3টি লাইন মাত্র, এবং সেখানে হানাদার বাহিনীর আক্রমণে 9 মাসে অনেক প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। এই যে রাগঢাক গুড়গুড় সরকারিভাবে হতে পারে? এবং এটাই তো একটা সরাসরি একটা জেস্চার। তারা কি চায়? আমরা যে মুক্তিযুদ্ধের বয়ান শুনি, আজও শুনি, এই যে একদম আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মানুষদের সম্পর্কে যেভাবে বলা হয়, এটা কি আমরা শৈশব থেকে শুনে এসেছি কখনো? আমরা কি 70 দশক, 80 দশক, 90 দশকে এই দেশে ছিলাম না? তো বাজেটের ব্যাপারে আমি বলবো যে এবার একটা জিনিস লক্ষণীয় হয়েছে যে সমালোচনা কিন্তু কম হয়েছে, যৌক্তিক টু দ্য পয়েন্ট সমালোচনা। তার মানে তারা চেষ্টা করেছেন হয়তো একটি জনতুষ্টির বাজেট দিতে, কিন্তু যেই কথাটা বারবার বলা হচ্ছে যে এটির চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবায়ন। আমরা সেই দিকে তাকিয়ে থাকবো এবং কতটা বাস্তবায়নের দিকে যায়। কিন্তু আপনি যে আরও দুটি বিষয় বললেন, সেটি হচ্ছে জুলাই সনদ এবং সংস্কার। এই জায়গাটিতে গত 100 দিনে আমার মনে হয় বিএনপি পরিষ্কার করতে পারেনি যে তারা যে বারবার বলছে যে তারা সংস্কারে আগ্রহী, কিন্তু মানুষ দেখতে পাচ্ছে সংস্কার থেকে তাদের মনোযোগ সরে গেছে, এবং সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে তো শপথ নেয়নি। বাংলাদেশ পেছনের দিকে গেছে। আমরা 18 মাসে তেমন কোনো অর্জন করতে পারিনি প্রফেসর ইউনূসের আমলে, কিন্তু কিছু জায়গাতে আমাদের অগ্রগতি হয়েছিল। সেটি আমরা যদি বলি গুম খুন কমিশনের ব্যাপারে, মানবাধিকারের ব্যাপারে, বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে, এই জায়গাগুলো এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে কি করে। দেখুন, আমরা ঘুরে ফিরে আবার একই ব্রেনতে এসে দাঁড়িয়েছি, যেটি ফ্যাসিজমের জন্ম হয় যেই সিস্টেমে, সেটিকে আরও পাকাপোক্ত করার একটি প্রবণতা দেখা যাচ্ছে। সেই কথাটাই ঘুরে ফিরে আসছে যে এক ব্যক্তির শাসন কি করে স্থায়ী করা যায়, কি করে দৃঢ় করা যায়, কি করে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকা যায়, এবং কি করে আপনার অনিশ্চয়তার ভেতর দিয়ে শাসন করা যায়। আপনি খেয়াল করবেন যে বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে আমি বলবো আমরা পেছনের দিকে গেলাম, কেননা আমরা যে সচিবালয় করলাম সেটি রহিত করা হলো, এবং ঠিক এক্সিকিউটিভের যে ক্ষমতাগুলো বিচার বিভাগের ক্ষেত্রে থাকা উচিত না, প্রমাণিত, বিএনপি নিজেও আন্দোলন করেছে, বারবার বলেছে, সেই জায়গাগুলোতে তারা থেকে গেল। আপনি যদি দেখেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেটি সরকারকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে, যেটি আপনার স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনকে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে, সেই ক্ষমতাটি তারা উপভোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা সাংবিধানিক প্রতিষ্ঠানে তাদের ইচ্ছামতো নিয়োগ দিবেন। আপনি বাংলাদেশ ব্যাংকে তার পরিবর্তন লক্ষ্য করেছেন। দুর্নীতি দমন কমিশনের কমিশনার এবং চেয়ারম্যান কি করে বিদায় নিলেন, এখনও নিয়োগ হয়নি, লক্ষ্য করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে, মানে প্রতিষ্ঠানের প্রতি যে সম্মান, প্রতিষ্ঠানের নিয়োগের ব্যাপারে যে পক্ষপাতহীন অবস্থান, সেই জায়গাটিতে বিএনপি সরকার নেই। কাজেই জনগণের যে আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে আমরা শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছি, কিন্তু তার পদ্ধতি, তার সিস্টেমের পরিবর্তনের কিছুটা অগ্রগতি 18 মাসে প্রফেসর ইউনূসের সময় হয়েছিল, সেই জায়গাগুলোতে বিএনপি আবার পেছন দিকে যাত্রা শুরু করেছে। দেখুন, সংখ্যার বিচারে তারা অনেক কথা বলবে যে কতটা অধ্যাদেশকে তারা আইনে পরিণত করেছেন, কিন্তু যেই জিনিসগুলো সিগনিফিক্যান্ট আমাদের চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য, গণতান্ত্রিক শাসনের জন্য, সেই জায়গাগুলোতে তারা কমিটেড হননি। তারা তখন থেকেই একটা কথা বলার চেষ্টা করেছেন যে শাসন করতে হলে ক্ষমতা লাগে। আমরা কেউ তার বিরোধিতা করছি না, আপনি দেশ চালাবেন, আপনার যথেষ্ট, কিন্তু ক্ষমতার অপব্যবহারের ব্যাপারে আপনাকে কে নিয়ন্ত্রণ করবে? আমি যদি গত 100 দিনে দেখি, তাদের অনেক রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল, সেগুলোকে তারা অগ্রাধিকার দিয়েছেন। বিভিন্ন ধরনের কার্ড বিতরণ করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি শুরু করেছেন। যদিও খুব দুর্ভাগ্যের সাথে দেখলাম যে আশ্রয়ন প্রকল্পের ঘরের উপরে কাদামাটি দিয়ে খাল খননের, ওটা কি আসল ছবি কি?
জানি না, সেটি দেখলাম। কিন্তু আমি এগুলো কিন্তু সমর্থন করি। আমরা রাজনৈতিক সরকার বিএনপির শাসন দেখতে চাই, এটি নিয়ে কোনো সন্দেহ নাই। এটি নিয়ে যদি সন্দেহ করা হয় সেটি ভুল হবে। কিন্তু যেটি দেখতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তার যে স্বচ্ছতা, জবাবদিহিতা, সেই জায়গায় আপনি যদি মন্ত্রিসভার দিকে তাকান এবং দু একজন বা চারজনের যে ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি, যে বালখিল্য আচরণ আমরা দেখতে পাচ্ছি, এবং যেই ধরনের আশ্রয় প্রশ্রয় হয়তো প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা পান, না পেলে কিন্তু এই জায়গায় তারা যেতে পারেন না। আপনি জানেন যে একজন প্রতিমন্ত্রী কি করে বিভিন্ন ইউনিয়নের নাম তার সন্তানদের নামে, ভাইগনার নামে নাকি করেছেন, এবং উনি আবার এই বিষয়ে নিজেকে ডিফেন্ড করার জন্য সংসদে কথা বলেছেন। উনি বলেছেন এটি কাকতালীয়ভাবে হয়ে গেছে। মানে বাংলাদেশ রাষ্ট্রের সাথে এতটা আপনার বালখিল্য আচরণ আমি নিকট অতীতে খুব একটা দেখিনি। কিন্তু এই লোক এখনও মন্ত্রিসভায় আছেন, এখনও উনি ঘুরে বেড়াচ্ছেন এবং প্রভাবশালী মন্ত্রী হিসাবে পরিচিত। এইগুলো দেখুন, তারেক রহমানের একটা ট্রান্সফরমেশন কিন্তু আমরা লক্ষ্য করেছি। 5ই আগস্টের পরে আরও বেশি করে লক্ষ্য করেছি, এবং উনি সরকার প্রধান হওয়ার পরে তার অনেক আচরণ আমরা প্রশংসা করেছি, আজ অবধি করি। এবং এই যে একটা ঘাড়ে হ্যাভারসেক নিয়ে একটা প্রধানমন্ত্রী হাঁটতে পারেন, এটি আমরা ইউরোপে দেখতাম, সেটি বাংলাদেশে দেখতে পাচ্ছি। কিন্তু তার এই ব্যক্তির নিরাভরণ জীবন এবং স্বাভাবিক জীবন এবং এই যে উদারনৈতিক আচরণ, এটি না আমাদেরকে নতুন একটি বিপদের মুখে ঠেলে দেয়। কারণ অতীতে আমরা স্বৈরতান্ত্রিক আচরণের বিপদ দেখেছিলাম, এখন উদারনৈতিক আচরণ এর বিপদের মুখে যাচ্ছে কিনা এই প্রশ্ন আমি এই পর্যায় পর্যন্ত রাখলাম। জি, আসবো আপনার কাছে। ডাক্তার সাখাওয়াত হোসেন সাহিত্য, উনি একটা বিপদ দেখতে পাচ্ছেন এর মধ্যে, এরকম করে বিপদ দেখেন আপনি? মানে তার সাথে সাথে জিজ্ঞেস করছি, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রশ্নে সরকারের দৃষ্টিভঙ্গি কি? সংবিধান সংস্কার নাকি সংশোধন? এই বিতর্ক নিয়ে আপনার পজিশন কি? সবগুলো মিলেই বলে। জি, আপনাকে ধন্যবাদ। আমার দুই সম্মানিত আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এই সংস্কার এবং সংশোধন, এইটা নিয়ে বিতর্কটাও আমার কাছে মনে হয় একটু বাহুল্য। সংশোধন নিজেই একটা সংস্কারেরই পার্ট। এখন আমূল সংশোধন হবে নাকি খুবই মিনিমাম আংশিক হবে, এই সংশোধনের মাধ্যমেই তো সংস্কারটা হবে। কিছু ক্ষেত্রে নতুন হবে, কোনোটা বাতিল হবে, কোনোটা সংশোধন হবে। আপনার যে জুলাই সনদ যেখানে আপনার ওই যে কত সংস্কারের যে প্রস্তাবনাগুলো, সব দল, আপনিও ছিলেন ওইখানে, যে একমত হলেন, ওখানে সংবিধান সংক্রান্ত সংস্কারের যে অংশটা 1 থেকে 47 সম্ভবত বা এরকম একটা সংখ্যা, সেটার হেডলাইনটাই কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার, এটা হেডলাইন। তার মানে সংবিধানটাকে সংশোধনের মাধ্যমে সংস্কার করবে। এখন এই সংশোধন বলতে কারো চাওয়া ছুঁড়ে ফেলে দেওয়া, ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করতে হবে, কারো চাওয়া আমরা এটাকে বেস ধরে যেখানে যেখানে অনাকাঙ্ক্ষিত ধারাগুলো আছে, অন্যায্য ধারা আছে, অগণতান্ত্রিক ধারা আছে, যেখানে ফ্যাসিবাদ হয়ে উঠবার মতো ধারা আছে, সেই জায়গাগুলো কিছু বাদ হবে, কিছু পরিবর্তন হবে, সংশোধন হবে। এখন এটাকে যারা সংস্কার বলে তারা সংশোধন শব্দটাই নিতে চায় না। কিন্তু ওই জুলাই সনদও তো আপনারা সবাই মিলে ওই হেডলাইন মেনে নিয়েছেন যে সংশোধনের মাধ্যমে সংস্কার। সেই ক্ষেত্রে এখানে একটা প্রথম সংকট তৈরি হলো গণভোট নিয়ে, যে গণভোটের মাধ্যমে হেনা ভোটে এখানে এসে যে পরিশোধ হওয়ার কথা, যে সংবিধান সংস্কার পরিশোধ হবে, সব এমপিরা শপথ নেবেন, সেখানে বিএনপি আপত্তি করলো এবং অন্যরা তারা শপথই নিল না। সেটা ধরেন আপাতত সেটা একটা ডেড চ্যাপ্টার। এখন এরপরে আসলো তাহলে বিএনপি একটা অবস্থান নিল যে আমরা জুলাই সনদে যা যা আছে সেটা অক্ষর অক্ষরে আমরা বাস্তবায়ন করব। এখন সেটা তখন জামায়াত ইসলাম ওইখানের দিকে একেবারেই মনোযোগ দিল না। এনসিপি, জামায়াত ইসলাম সহ অনেকে বলল যে না, ওই গণভোটে যেটা হয়েছে সেটা দ্বারা বাস্তবায়ন পরিশোধ করতে হবে, 300 এমপির সমন্বয়ে যে পরিশোধ হবে তার মাধ্যমেই করতে হবে, এর বাইরে মানেই না। বিএনপি একটা বিশেষ কমিটি করার প্রস্তাব দিল যে তাদের ওই যে আসন প্রাপ্তির রেশিও অনুসারে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি বিরোধী দল থেকে চাইলো, বিরোধী দল থেকে 5 জন তাদের সদস্য এখানে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নাম চাইলো। সেখানেও জামাত বলল যে তারা এটা যাবে না, কারণ এই বিশেষ কমিটিতে তারা যাবে না, তারা ওই বাস্তবায়ন পরিষদই চায়।
কিন্তু না, কালকেই এখানে দেখলাম একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে হয়তো 7 আর 5 ঠিক করা হয়েছিল, তো মেজরিটিতে যদি পাস হয় তার মানে 7-এ পাস হবে, 7 তো বিএনপি, মানাবে এইটা পাস করে দেওয়ার মানাবে জন্য। এইটা কোনো যুক্তির কথা না। যদি সংবিধান ওরা যা বাস্তবায়ন, বলেছে আমি হ্যাঁ তাই বলছি। ওরা বলেছে, কিন্তু এটা একেবারেই অযৌক্তিক কথা, যুক্তির কথা না কেন? যদি ওরা যে সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদের কথা যেটা হ্যানা ভোটের মাধ্যমে বা বাস্তবায়নের জন্য হতো, সেটা তো এই 300 এমপির সমন্বয় হতো। সেই বাস্তবায়ন পরিষদে তো বিএনপি 2/3 মেজরিটি থাকতো, তাদের যে কয়েকজন এমপি ওই কয়জনই থাকতো, ওইখানে তো মেজরিটি বিএনপি হতো। সুতরাং এখন ধরেন বিশেষ কমিটি যদি হয়, সেখানেও 7 জন 5 জন বিএনপি যদি মেজরিটি হয়, তারা 5 জন তাদের ভয়েসটা রেজ করবে। এবং বিএনপি যে বারবার অঙ্গীকার করলো যে তাদের অবস্থান শিফট হলেও, সেইখানেই শুধু তারা বলল যে জুলাই সনদ আমরা সব দল একমত হয়েছি, যেহেতু সবার অঙ্গীকার এটা, এইখানে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যে অংশ আছে ওইটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এই যে অক্ষরে অক্ষরে পালন করবে, এইটাকেই যদি হেডলাইন ধরে বিরোধী দল এই আলোচনায় যেত এবং চাপ প্রয়োগ করতে থাকতো। এখন দেখেন গতকাল জামায়াতের আমির আবার কি বলেছে, এই যে সংসদ বিট যারা করে তাদের সাংবাদিকদের আলোচনা অনুষ্ঠানে জামায়াতের আমির বলছেন যে সংবিধান সংস্কারে বিশেষ কমিটি চায় জামাত বিরোধী দল, এবং তারা আশা করে সরকার বিশেষ কমিটি করে তাদের আহ্বান জানাবে। তো সরকার তো বিশেষ কমিটি ওই 15 যে 5 জন 7 জন আর অন্য নিয়ে যে 12 সদস্যের যে 15 সদস্যের যে কমিটি করেছিল, ওটা তো একটা বিশেষ কমিটি সরকার করার প্রস্তাব দিয়ে তাদের নাম চেয়েছিল। আমি মানি যে কিছু কিছু ক্ষেত্রে ক্ল্যারিটি সবার মধ্যেই নাই, বা প্রায় কারো মধ্যেই এরকম হতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন কেউ কেউ তুলেছে, তা হচ্ছে যে আপনি সংশোধনী যাই করেন, যে প্রসেসেই করেন, দ্যাট ক্যান বি চ্যালেঞ্জ ইন দি কোর্ট। কিন্তু যদি এটা সাংবিধানিক পরিষদ করা হয়, তার মানে ওটাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হয়েছে, গাঠনিক ক্ষমতা দেওয়া হয়েছে। ওরা যেটা করবে সেটা হয়তো আদালতে চ্যালেঞ্জ নাও হতে পারে। এই জন্যে চাই এটা কেবলমাত্র ওই পরিষদ করা মেজরিটি মাইনরিটি এই জন্যে না, এটাও একটা যুক্তি অনেকেই আনছে। আপনি দীর্ঘদিন বাংলাদেশকে পর্যবেক্ষণ করা মানুষ না? বাংলাদেশে আদালতে এরশাদ তার মতো ভাবে চালিয়েছে, জিয়াউর রহমান এসছেন তার মতো করেছেন, পরবর্তীতে যতগুলো সংশোধন হয়েছে, যে যারা ক্ষমতায় ছিলেন, কেউ ক্ষমতায় থাকতে তার ইচ্ছার বাইরে চ্যালেঞ্জড হয়ে এটা বাদ হয়েছে, এই নজির কি কখনো আছে? আর আওয়ামী লীগের সে যে কি দাঁড়ালো, আমি বলছি ওইটা, আমি যেটা বললাম আমি মানিটা আপনি বুঝবেন, আপনি যা বুঝতে চাচ্ছেন সেটাই বলছি। আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগ যে সংবিধানকে যা খুশি তাই করলো এবং একটা বিশেষ অংশ বলে দিল এটা পরিবর্তনযোগ্য না, সেই অংশটাও কি গণঅভ্যুত্থানের পরে পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে না? বা সেটা পরিবর্তন হবে না? হবে, অভ্যুত্থানের মাধ্যমে হলো। এখন ভবিষ্যতে যদি আপনার আবার এরকম একটা অভ্যুত্থান, আওয়ামী লীগ বাংলাদেশে কোনো দিন যদি আবার তাদের নেতৃত্বে কোনো অভ্যুত্থান হয়, তখন আপনি এটা বাস্তবায়ন পরিষদের মাধ্যমেই হোক, সংসদেই হোক, বিশেষ কমিটির মাধ্যমেই হোক, এই সংবিধান আওয়ামী লীগ রাখবে বলে এটা আপনি বিশ্বাস করেন? এটা সম্ভব? সুতরাং সমস্ত কিছু ডিপেন্ড করছে। সম্পূর্ণ ভিন্ন খুবই গুরুত্বপূর্ণ একটা বিতর্ক তুলেছেন। এই বিতর্কের মধ্যে যেতে পারবো কিনা জানি না, তবে আমাদের অন্যের কথাবার্তা হওয়ার পরে যদি সময় পাই তাহলে এইটার উপরে আমি কথা বলতে চাইব। আমি আবার আপনার কাছে আসবো। জানাব মাহবুব আজিজ, মানে যে প্রশ্নটা উঠে গেছে অলরেডি সেটাই আমি আপনাকে করছি। সংশোধনীর মাধ্যমে আপনি যদি সংস্কার করেন, যতগুলো সংশোধন হয়েছে, অনেকগুলো সংশোধনী হাইকোর্ট বাতিল করে দিয়েছে না, কোর্ট তো বাতিল করতে পারে, বিকজ কোর্ট, পার্টিকুলারলি সুপ্রিম কোর্ট ইজ দি ইন্টারপ্রেটার অফ দি কনস্টিটিউশন, তাদের কাছে আপনি চূড়ান্ত ব্যাখ্যার জন্য যান। তো সেরকম যদি হয় তাহলে সংশোধনী আদালতেও চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু বলা হচ্ছে যে এখানে গাঠনিক ক্ষমতা যেহেতু দেওয়া হয়েছে, যে প্রস্তাবনার মধ্যে ছিল, সেটা যদি হয় তাহলে এটা সংস্কার পরিষদের মধ্যে দিয়ে হয়ে যাওয়াই ভালো ছিল। কি বলবেন? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, আমি আসলে একটু অন্যভাবে ব্যাপারটা দেখতে চাই। দেখুন, একটি কথা আছে এরকম যে বিড়াল সাদা না কালো সেটা বড় কথা নয়, বিড়ালটা কি ইঁদুর ধরতে পারে কিনা সেটা হলো মূল কথা। অর্থাৎ সংবিধানে কি লেখা আছে, কোথায় কি আছে, যেটা সায়ন্ত বললেন যে সেটা সরকার কিভাবে অ্যাড্রেস করছে, বিরোধী দল কিভাবে অ্যাড্রেস করছে, অর্থাৎ রাজনীতির ভিতরে যারা মূল অনুঘটক তারা কতখানি ক্রিয়া করছে তার উপর অনেক কিছু নির্ভর করে। এরশাদ যে 10 বছর শাসন করলেন কোন সংবিধানের আওতায়? সংবিধানের কোথায় এটা লেখা ছিল যে এভাবে ছাত্রদের মিছিলে ট্রাক তুলে দেওয়া যাবে?
শেখ হাসিনা যে 3 বার যেন তেনভাবে নির্বাচন করলেন, রাতের বেলা নির্বাচন করলেন, সংবিধানের কোথায় লেখা আছে যে রাতের বেলা নির্বাচন করা যাবে? অর্থাৎ সংবিধানে সব লেখা থাকে না। জেস্টারটা হচ্ছে যে সরকার কিভাবে সেটাকে অথবা যেই প্রক্রিয়ায় রাজনীতি নিয়ন্ত্রিত হয় সেখানে মূল যারা চালক তারা কতখানি সংবিধান মানতে চান। সংবিধান অনেক দেশে আছে তো সংবিধান লিখিতই থাকে না, সেখানে কি দেশ চলছে না? অনেক বড় বড় দেশ আছে। তাহলে আমাদের এখানে এই অন্তর্বর্তীকালীন সরকার যে 11টি সংস্কার কমিশন করেছিলেন, একটি সংস্কার কমিশন নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? সংবিধান সংস্কার এই 18 মাসে আমরা এটা শুনলাম, আর শুনলাম ভারত বিরোধিতা, আর শুনলাম হচ্ছে এই ধরনের 2-3টা শব্দ আমরা অনেক বেশি শুনলাম। শেষ পর্যন্ত অন্য সমস্ত সংস্কার আপনার টেবিলের নিচে চলে গেল, বিশেষ করে নারী সংস্কার সহ আরো বেশ কয়েকটি। আচ্ছা, সংস্কার কি শুধু সংবিধান সংস্কার? দেশের এই যে পরিস্থিতি, আপনার সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে দিয়ে এক মহিলা যাচ্ছেন, সোমা নামে 43 বছর নারী, তাকে হাঁচকা টান দেওয়া হলো, তার হাতে ছিল ব্যাগ, সে হুমড়ি খেয়ে রাজপথে পড়ে গেল, 3 দিন পরে তিনি মারা গেলেন। আমরা তো জাতিগতভাবে এইভাবে বারবার হুমড়ি খেয়ে পড়ছি, সেইটা কে হুমড়ি খেয়ে এভাবে ফেলে দিচ্ছে? এই রাজনীতিবিদরাই। আপনি দেখুন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যখন 18 মাসে দায়িত্বে থাকলো, তখন দেশে আইনের শাসন বলে কিছু ছিল? তখন সেটা কোন সংবিধানে লেখা ছিল যে এভাবে মব সন্ত্রাস করা যাবে, এভাবে ধানমন্ডির 32 নাম্বার এভাবে 3 বার বুলডোজার দিয়ে ভাঙতে হবে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙতে হবে, মাজার ভাঙতে হবে, বিভিন্নভাবে শিক্ষকদেরকে হেনস্থা করতে হবে, শিল্পকলায় আপনার আর্মি স্থাপন করে পাহারা দিতে হবে? এটা তো কোথাও লেখা থাকে না। তার মানে একটা তখন যে পরিস্থিতি তৈরি হয়েছে দেশে, আমরা যদি সরলভাবে দেখি তাহলে বিএনপিকে একপাশে রেখে জামাত, এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার আরেক পাশে চলে গিয়েছিল, এবং এমন একটা মঞ্চ তারা প্রস্তুত করতে চেয়েছেন। এটা যদি আমরা অভিযোগ করি যে 3 থেকে 6% ভোট একটি দল, সেই দল হঠাৎ করে 36% ভোট কোন আলাদিনের চেরাগে পেয়ে যায়, তাহলে আমরা এমন দাবি করছি না যে এমন কোনো প্রমাণও দেখাতে পারবো না এখানে ভোট কারচুপি হয়েছে, কিন্তু এমন একটা আবহ তৈরি করা হয় নাই কি যাতে জামাত এবং এনসিপি প্রধান বিরোধী দলে বসে যেতে পারে? অন্তত এমনও যদি আমরা বলি যে সরকারেই তাদেরকে বসানোর ইচ্ছা ছিল, সেটাও তো সবই তো আসলে ধারণা, আমরা তো কেউ কিছু নিজে দেখিনি। কিন্তু এখানে যে অক্সিজেন আছে এটা তো নিজের চোখে দেখা দরকার নাই, আমরা বুঝতে পারি, ফিল করতে পারি। ঠিক একইভাবে আমরা ফিল করতে পারি যে একটি ডানপন্থার বিকাশ এ দেশে ঘটে গেছে, এবং সেটা খুবই অনৈতিকভাবে ঘটেছে। এখন ডানপন্থা তো খারাপ কিছু না, দেশের মানুষ চাইলে ডানপন্থার বিকাশ হবে, কিন্তু সেই দেশের মানুষকে যদি আপনি বাধ্য করেন, আপনি জুলাই সনদ আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন তো, বইটি থাকলে ভালো হতো, প্রথম পৃষ্ঠার ভূমিকাতেই আছে যে বাংলাদেশের পটভূমি ওখানে উল্লেখ করা হয়েছে, হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটি নাই, এবং মুক্তিযুদ্ধের 3টি লাইন মাত্র, এবং সেখানে হানাদার বাহিনীর আক্রমণে 9 মাসে অনেক প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। এই যে রাগঢাক গুড়গুড় সরকারিভাবে হতে পারে, এবং এটাই তো একটা সরাসরি একটা জেস্টার। তারা কি চায়? আমরা যে মুক্তিযুদ্ধের বয়ান শুনি, আজও শুনি, এই যে একদম আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মানুষদের সম্পর্কে যেভাবে বলা হয়, এটা কি আমরা শৈশব থেকে শুনে এসেছি কখনো? আমরা কি 70 দশক, 80 দশক, 90 দশকে এই দেশে ছিলাম না? আমরা এরকম জিঘাংসাপ্রবণ, এরকম উন্মত্ত জাতি কবে ছিলাম? আমাদের নজরুলের কবরে কাকে আমরা সাহিত্য করলাম? আমরা কাউকে ছোট করছি না, যার যেটুকু জায়গা তাকে সেটুকু দিলেই তো হয়। আপনি একজনকে হঠাৎ করে ওখানেই স্থাপন করতে হবে, এই সব কিছু মিলিয়ে আসলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি এই সনদ বা সংস্কার যে আলোচনাটি, এটা আসলে এক ধরনের শুভঙ্করের ফাঁকি। এই ফাঁকির মাধ্যমে আগামীতে এখন যারা 172 বা 77টি আসন পেয়েছে, আগামী নির্বাচনে যাতে তারা 177-এ পরিণত হতে পারে, এই ধরনের কিছু নানান রকম বাহানা আসলে এই সব আলোচনায় আমরা দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই, সংস্কার মানে শুধু কাগজে পত্রে সংস্কার নয়। আপনি এই যে 3 মাস হচ্ছে সংসদ অধিবেশন, এখানে কি নারী সংস্কার নিয়ে একটি কথা শুনেছেন? এখানে কি আপনি সরকারকে সত্যিকার অর্থে জবাবদিহিতার ক্ষেত্রে আনার ক্ষেত্রে কোনো প্রশ্ন শুনেছেন? যে কথাটি আশরাফ ভাই বললেন, এই প্রশ্নগুলো সংসদে উচ্চারিত হওয়ার উচিত ছিল না বিরোধী দলের পক্ষ থেকে? কেউ বলেছেন?
আমরা তো শুনি সেখানে ওয়াশিং মেশিন চাওয়া হচ্ছে, আমরা শুনি সেখানে কি মাইক্রো ওভেন চাওয়া হচ্ছে। এগুলো কি সংসদের আলোচনার বিষয়? তার মানে কি আমাদের বিরোধী দলের যোগ্যতা ও দক্ষতার মাত্রা কোথায়? তারা মাইক্রো ওভেন নিয়ে আলাপ করছেন, যেখানে মানুষের জীবন নিয়ে সমস্যা, যেখানে মানুষের এই বিপর্যস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেইখানে তারা হয় জুলাই সংস্কার নিয়ে আলাপ করেন, আর না হয় নিজেরা নানান রকম আমাদের আলাপ করেন। এটা জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। জনাব আশরাফ কায়সার, মাহবুব আজিজ বলছিলেন, দুবার বলেছিলেন এই কথাটা, যে সব কিছু বাদ দিয়ে কেবলমাত্র এই কনস্টিটিউশন, আইন, এই বিষয়গুলোর উপর এত জোর দেওয়া হলো কেন, বাকিগুলোর উপর নজর সরিয়ে দেওয়া হলো কেন? একটা জবাব তো ধরো এটা হতেই পারে যে আমরা পুনরায় যাতে ফ্যাসিবাদ আসতে না পারে সেই জন্য আইনের যে সমস্ত পদ আছে সেগুলো বন্ধ করতে চেয়েছিলাম। আমি যেহেতু ওই সংবিধান সংসদ পরিষদে ওটার মধ্যে ছিলাম, আমি দেখেছি কী কী আলোচনা হয়েছে এবং আমাদের নিজেদের অনেক প্রস্তাবনা ছিল। এটা ঠিক, এই দেশের সংবিধানকে ব্যবহার করে অথবা সংবিধানের কান টেনে লম্বা করে দিয়ে সেই জায়গাতে অগণতান্ত্রিক পদ্ধতি হয়েছে, ওই জন্য এটা চেক করা দরকার ছিল। কিন্তু সামগ্রিকভাবে, যেমন ধরেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, উনি কয়েকবার বলেছেন তাকে যে ট্রান্সপোর্টটা দিয়ে দেওয়া হয়েছিল অর্থনীতির ব্যাপারে, উনি অনেক খাটাখাটি করে অনেকগুলো প্রস্তাব তৈরি করেছিলেন, এগুলো সরকার ভালো করে পড়েই দেখেনি এবং এটা টাচও করেনি। এরকম করে উনি বারবার করে নারীদের কথা বললেন, পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, বিচার বিভাগ বলেন, সমস্ত জায়গাটাই গণমাধ্যম নিয়ে একটা শব্দ বাস্তবায়ন করেনি। আমি আপনাকে বলি, ধরে নিন এই যে সংবিধানে আমাদের যা ডিজায়ার ছিল বিএনপি আজকে সব মেনে নিল, এবং জামাত ইসলাম এনসিপি তো ঝান্ডাধারী যে তারা এটা বাস্তবায়নই করবে, তারপরে কি আপনি অপশাসন বন্ধ করতে পারবেন? দুঃশাসন বন্ধ হবে? ফ্যাসিজমের উত্থান একেবারেই সম্ভব হবে না, এরকম কি হবে? হবে না। তার মানে হচ্ছে যে আমাদের সুশাসনের যে আকাঙ্ক্ষা, তার একটা বড় নির্ণায়ক সংবিধান সংস্কারের ভেতরে রয়েছে, এটি নিয়ে কোনো সন্দেহ নাই। এবং আমরা 15 বছরে হাসিনার শাসন, তার আগে অন্যান্য অপশাসন, সবগুলোতে দেখেছি সংবিধান কি করে ব্যবহার করা হয়েছে, সাংবিধানিক সুবিধার পেয়ে কি করে অপশাসনগুলো দানা বেঁধেছে। কিন্তু এই যে রাজনৈতিক সংস্কৃতির চেহারাটা, এই যে বাংলাদেশে একটা উগ্রবাদী দক্ষিণপন্থী রাজনীতির বিকাশ হলো, এবং যেভাবে প্রফেসর ইউনূস হাতে ধরে একটা উগ্রবাদী রাজনীতিকে বিকশিত হওয়ার সুযোগ করে দিলেন, তো আমি তো অবাক হয়ে গেলাম যে বিএনপির মতো দলকে মনে হলো সাইডলাইন হয়ে যাচ্ছে, দেশ ঝুঁকে যাচ্ছে জামাত ইসলামী, স্বাধীনতা বিরোধী, উগ্রবাদী, মববাদী ব্যক্তিদের হাতে। এবং আপনি যদি 5ই আগস্টের পরে মানুষের হতাশার জায়গাটা দেখেন, সেটা ছিল এইটা। আমরা শেখ হাসিনা বা আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে সারা রাত কথা বলতে পারবো, তারা এতটাই খারাপ দল এবং এতটাই খারাপ শাসন করেছে। তারা এই যে মাহবুব আজিজ মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা বলছিল, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভ কিন্তু আবার একটা ভয়ঙ্কর জিনিস। সেই মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু সমালোচনা করার যথেষ্ট সুযোগ আছে। সেই মুক্তিযুদ্ধে কিন্তু শেখ মুজিব ছাড়া আর কেউ নাই। বাংলাদেশের 50 বছর পূর্তির দিন, আমি 50 বছর পূর্তির দিন কিন্তু দেখেছিলাম, যদিও আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী ওই মুক্তিযুদ্ধকেই সমর্থন করে যেটা আওয়ামী লীগ বিক্রি করে, এবং ওই ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করে যেই ধর্মনিরপেক্ষতায় কওমি মাতা হওয়া যায় হেফাজতের কাছ থেকে। কাজে ওই ফাঁকি ঝুঁকিটা কিন্তু একটা ভিন্ন ডিসকাশন। কিন্তু 18 মাসে আবার মুক্তিযুদ্ধের যে আক্রমণ হলো মুক্তিযুদ্ধের উপরে, এই যে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন স্থাপনার উপরে আক্রমণ হলো, সেইটা আরেকটা ভয়ঙ্কর জায়গা। কাজে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ডাঙা, কুমির, জল সব মিলিয়ে গত 18 মাস এবং আজ অবধি আমরা কিন্তু কোনো কুল কিনারা পেলাম না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন রাজনৈতিক সংস্কৃতির জায়গাটি কোথায় দাঁড়িয়ে আছে, অত্যন্ত নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতির জায়গায় এখন দাঁড়িয়ে আছি, অনিশ্চিত একটি জায়গায় দাঁড়িয়ে আছি। কখন দক্ষিণপন্থীরা আবার সুযোগ পাবেন? এমনিতেই গত নির্বাচনের আগে মনে হচ্ছিল তারা পাওয়ারে চলে গেছেন। তারেক রহমান 1 বছর আগে দেশে ফিরে আসলে হয়তো কিছুটা ভারসাম্য তৈরি হতো, ভাগ্যিস কিছুদিন আগে ফেরত এসছেন, নাহলে তাদের হাতেই হয়তো দেশ চলে যাচ্ছিল। আর এই দেশে নির্বাচন খালি চোখে ভালো হলেও কিছু কারচুপি করার এবং গরমিল করার সুযোগ কিন্তু সবসময় রয়েছে।
আচ্ছা, এবার বলি আপনাকে, এই যে অর্থনৈতিক জায়গাটি, যেটি দেবপ্রিয়র কথা আপনি বলছিলেন, সেই জায়গাটিতে তো সংবিধানের সংস্কারের সাথে ওইভাবে সম্পর্কিত না। জি। তার সুশাসনের ব্যবস্থাপনাটি কোথায়? এই যে আমরা যদি ব্যাংকিং সেক্টরের দিকে তাকাই, আমরা যদি পুঁজিবাজারের দিকে তাকাই, দেখুন সাধারণ মানুষ কিন্তু প্রতিদিন সংবিধান শুনতে আগ্রহী না, এটি তার সাবজেক্ট এরিয়া না। উনি ওই বেনিফিটটি প্রতিদিন পেতে চান সুশাসনের ভেতর দিয়ে, আইন শৃঙ্খলার জায়গায় পেতে চান, অর্থনৈতিক ক্ষেত্রে আপনি চুরি করবেন না দেখতে চান, ব্যাংকে আপনি লুটতরাজ করবেন না দেখতে চান। সেই জায়গাটিতে আমরা কেন আগাতে পারছি না? আমাদের প্রতিদিন এই 100 দিন ধরে যদি আপনি সংসদে দেখেন তো, আমি হলফ করে আপনাকে বলতে পারি অত্যন্ত নিম্নমানের অধিবেশন চলে এবং বক্তব্যগুলো কুরুচিপূর্ণ। কেউ পোশাক নিয়ে কথা বলছেন, কেউ তার টুপি কী হয়েছে বলছেন, কেউ মাইক্রোওয়েভ চাচ্ছেন। বাংলাদেশের জাতীয় সংসদে এই লজ্জাজনক বক্তব্য আমি খুব কম দেখেছি। দেখুন, আমরা 5ই অগস্ট সমর্থন করেছি, আওয়ামী দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে চেয়েছি, মুক্তিযুদ্ধের আসল ইতিহাস ফিরিয়ে আনতে চেয়েছি, ধর্মনিরপেক্ষতার সুবাতাসে বেঁচে উঠতে চেয়েছি। দ্যাট ডাজেন্ট মিন আমরা এরকম অধিবেশন চেয়েছি। দ্যাট ডাজেন্ট মিন জামাত ইসলামী এবং উগ্রপন্থীদের দ্যাট ডাজেন্ট মিন বিএনপি আজকে রাজনৈতিকভাবে একটি সুবিধাজনক জায়গায় আছে বলে তার সব কিছু আমরা মেনে নিতে প্রস্তুত রয়েছি। অ্যাবসলিউটলি নট। এবার আপনি দেখুন তো সামাজিকভাবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই যে নারী সংস্কারের ব্যাপারে বলি, গণমাধ্যম সংস্কারের ব্যাপারে বলি, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের জায়গা বলি, এর সাথে সংবিধানের কি সম্পর্ক রয়েছে? আমাদের কোনো মনোযোগ নাই এই রাষ্ট্রের চেহারার পরিবর্তনের দিকে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দিকে। আমাদের সব মনোযোগ হচ্ছে রাজনীতি করার দিকে। সেইটাও আবার কি রাজনীতি? পচা রাজনীতি। বিএনপিতে যারা ত্যাগী লোক ছিল, যারা 16 বছর 17 বছর আওয়ামী দুঃশাসনের মধ্যে বেঁচে থাকতে চেষ্টা করেছে, তাদের কয়জন আপনার এই সরকারের সাথে ভালো জায়গায় যেতে পেরেছে? আমরা কিছু ভুইফল লোককে দেখতে পেয়েছি। এক লোককে দেখতে পেয়েছি, তার আন্ডারে 3টি গুরুত্বপূর্ণ পোর্টফোলিও দেওয়া হয়েছে। ভেরি কোশ্চেনেবল। আপনি যদি সুশাসনের দিকে তাকান, এটিতেই প্রথম নজর দেওয়া উচিত। কেন এই লোক 3টি পোর্টফোলিও পেল? যেই পোর্টফোলিওতে টাকা পয়সা, কাঁচা টাকার গন্ধ রয়েছে। আরেকটা লোককে দেখতে পেলাম বগুড়া থেকে উঠে এসে ইউনিয়নের নামে তার সন্তানদের নাম দিয়ে ইউনিয়নের নাম রাখছেন। এই লোক তো ক্যাবিনেটে থাকা উচিত না। এরপরে মন্ত্রিসভায় যদি উনি থাকেন, এবং তাহলে আপনাকে বুঝতে হবে সরকার প্রধানের প্রত্যক্ষ আশকারায় এইসব লোক বেঁচে আছেন। এগুলো কোনো সুশাসনের লক্ষণ দেয় আপনাকে? এবার আপনি দেখুন তো যে আমরা এই সব জিনিস করতে, জীবনযাপনের জায়গাতে রাজনীতি করা হয় মানুষকে একটি গুণগত মানে ভালো জায়গায় তৈরি করার জন্য। তার জায়গায় তো বাংলাদেশ যেতে পারছে না। ফলে এই যে আওয়ামী ন্যারেটিভ শুরু হয়েছে, আবার হাসিনা ফেরত আসবেন, মানে আবার কি গণ অভ্যুত্থান হবে, এই কথা এখন সবাই বলা শুরু করেছে। আমি মনে করি কখনোই তা হবে না। কিন্তু এই হতাশা কেন তৈরি হয়েছে? কেননা আমরা যারা এখন সুযোগ পেয়েছি সরকার গঠন করার, বিরোধী দলে যাওয়ার এবং মাইক্রোওয়েভ চাওয়ার, তাদের কারণে হয়েছে। যদি বিএনপি সরকার আপনার যোগ্য দক্ষ লোককে নিয়ে সরকার পরিচালনা করতে না পারে এবং তারা যদি জনগণের দাবি, জনগণের অধিকারের দিকে জোরালোভাবে না আগাতে পারে, আপনি এগুলো কিন্তু মান্না ভাই অজুহাত দিয়ে কিন্তু সরকার চলবে না। আমাদের মনে রাখতে হবে গণ অভ্যুত্থানে 1400 মানুষ জীবন দিয়েছে, 27,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই যে শেখ হাসিনা এবং তার দলবল এবং তাদের দোসররা এই গণ অভ্যুত্থানকে বিকৃত করেন, কে গুলি করেছেন, বুলেটের আকার কি ছিল, ওই লোকগুলোর লজ্জা হওয়া উচিত চিরজীবনের জন্য। বাংলাদেশকে আওয়ামী লীগ যে জায়গায় নিয়ে গেছে, তারপরে তাদের কোনো সমর্থক ওই বয়ান আবার তৈরি করার চেষ্টা করছে, এটি একটা দুঃসাহস। কিন্তু আমি বলবো যে আমরা এই সরকারের কাছ থেকে যেভাবে প্রত্যাশা করেছিলাম, সুশাসনের পুরো জায়গাটাই তো তার জন্য খালি। এবং গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, মানুষের প্রত্যাশা আকাশচুম্বী, এটি তো হবেই। আপনি ভাবতে পারেন যে জামাত ইসলামীর মতো দল বাংলাদেশের 77টি সঙ্গী সহ 77টি আসনে বিজয়ী হয়েছেন। কি ভয়ঙ্কর খবর আমাদের জন্য, যারা স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধিতাকারী। এখন আমাদের একটা মানে দারুণ দুঃসময় যাচ্ছে। এক লোক সেদিন বলেছে তার বাবা মুক্তিযোদ্ধা ছিল এবং মুক্তিযুদ্ধে তিনি মারা গেছেন, ও তার 10 বছর পরে ওই লোকের জন্ম হয়েছে। কি অদ্ভুত! মানে মানুষের যে মানবিক জায়গাটা, সত্য ভাষণের জায়গাটা, এ থেকে যদি রাষ্ট্র সরে যায়, তখন কিন্তু প্রকৃত যে সত্য ভাষণ, সেটিকেও মানুষ তখন প্রশ্ন করতে শুরু করবে। আমি বলবো যে 11টি কমিশন করা হয়েছিল প্রফেসর ইউনূস সরকার নিজেদের ধান্দার কারণে
তাদের দুর্নীতির কারণে তার টেন্ডার লাইসেন্স, এই কি ইনকাম ট্যাক্স, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, আদম ব্যবসার লাইসেন্স, এই প্রফেসরকে কিন্তু আমরা অন্যরকম ভেবেছিলাম, কিন্তু তার পরিষদবর্গ এমন কোনো কাজ করতে পারেনি। কিন্তু তারা অন্তত কমিশনগুলো করে লোক দেখানো হলেও দেখানোর চেষ্টা করেছিল যে কোন জায়গায় নজর দেওয়া দরকার। তা আমরা সেগুলোকে কোথায় হারিয়ে ফেললাম? তাহলে আমাদের যে অভ্যুত্থানের, দেখুন একজন সাধারণ মানুষ তো মন্ত্রী হবেন না, উনি এমপি হবেন না, উনি শাহ আলম হবেন না যে উনি প্রশ্রয় পাবেন। তাহলে উনি কী পেলেন? এই প্রশ্নের উত্তর যদি রাজনীতিবিদরা নিজেরা না করেন, আরেকটি দুঃসময়ের জন্য যখন তারা কান্নাকাটি করবেন, তখন কিন্তু এই প্রশ্নের উত্তর তারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন কেন এই পরিণতি তাদের বরণ করতে হলো। জি ডাক্তার সায়ন্ত, মানে আপনি এটার প্রেক্ষিতে যদি কিছু বলেন সেটা বলবেন, তার সাথে আমার একটা বিষয় বলি। মানে এমনিতে ওই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে তো অনেক কথা হয়েছে। এখন আপনাদের দল বলা বোধহয় ঠিক নয়, মানে বিএনপি বলছে উচ্চকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে সদস্য নির্বাচন করা হবে, মানে নিম্নকক্ষে যে আসনটা পেয়েছে সেই আসন অনুযায়ী উচ্চকক্ষে আসন দেওয়া হবে। তো মানে কি নিচেটার একটা রেপ্লিকা হলো, তো এটা করে কী লাভ? আচ্ছা, প্রথমে একটি বলি যে আশরাফ ভাই যে সরকারের কিছু বিষয় বা দু একজন মন্ত্রী বা যে বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন, এই সমালোচনার ন্যায্যতা আছে এবং এই ন্যায্যতা মাথায় রেখে শুরুতে এটা নিয়ে ভাবা দরকার যে মানুষ এ কথাগুলো বলতে শুরু করেছে কেন, বা যে আশরাফ কায়সার ভাই যিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, বাংলাদেশপন্থী অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে তিনি আছেন, তিনি আজকে কথাটা তার মুখ দিয়ে, কালকেও একটা আমরা টিভি অনুষ্ঠানে ছিলাম, এই কথাগুলো বলেছেন, আজকেও বলছেন, আরও অনেকে বলছে। এখন অনেকের মনে হতে পারে যে উনি সমালোচনা করতেই পারেন, অধিকার আছে, কিন্তু এই সমালোচনা ইনভ্যালিড, এর কোনো ভিত্তি নাই। আমি একটা জিনিস কাউকে আমি বিএনপির গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রীকেও বলেছি যে পারসেপশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হাওয়া ভবনকে যে একটা পারসেপশনে দাঁড় করানো হয়েছিল আওয়ামী লীগ এবং 111 সরকারের 18.5 বছর, হাওয়া ভবন কেন্দ্রিক ওই রকম কোনো অপকর্ম, দুর্নীতি এরকম কিছু কিন্তু আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি। কিন্তু ওইখানে কত পার্সেন্ট কি দুর্নীতি, হাওয়া ভবন কেন্দ্রিক একটা বিশাল এক পারসেপশন তৈরি করেছিল না, এবং সেই পারসেপশনের কারণে বিএনপি তো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজকে প্রধানমন্ত্রী যিনি, তার ইমেজ ক্ষুণ্ণ হয়েছিল ওই খারাপ পারসেপশন যেইভাবে এস্টাবলিশ করা হয়েছিল তার জন্য। সুতরাং ঘটনা কতটা সত্য বা মিথ্যা সেইটায় যাওয়ার আগে আপনাকে ভাবতে হয় যে এইরকম একটা পারসেপশন কেন গড়ে উঠছে, এটা গড়ে উঠবার পেছনে আমার কোন কোন ভূমিকা বা কোন উপাদানগুলি কাজ করছে, শুরুতেই সেটাকে অ্যাড্রেস করা যে আমি এই পারসেপশন তৈরি হতে দেব না। সুতরাং অতীতের সেই পারসেপশনের মতো আজকেই দুইজন মন্ত্রী বা আরও কাউকে নিয়ে প্রধানমন্ত্রীর এত ভালো দিক থাকার পরও এবং এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিয়ে খুব মোটা দাগে সমালোচনা করবার মতো, নিন্দা করবার মতো তেমন উপাদান এখনও হাতে পায়নি অনেকেই, কিন্তু এই সব উপাদান তার জন্যই কাল হয়ে দাঁড়ায় কিনা, একটা পারসেপশন এইরকম তৈরি হয় কিনা, সেটা তো এখনই ভাবা দরকার। এইবার আসি আপনি যে উচ্চকক্ষের কথা বলছেন, উচ্চকক্ষ নিয়ে বিএনপির অবস্থান বরাবরই স্পষ্ট। বিএনপি কখনোই এই ভোটের পার্সেন্টেজ অনুসারে যে পিয়ার সিস্টেমে এটা হওয়ার কথা সেটা মেনে নেয়নি। বিরোধী দল বা অন্যান্য অনেকে চেয়েছে, নানান জনের মত আছে, বিএনপি নিজে হচ্ছে বাংলাদেশে উচ্চকক্ষের প্রধান প্রবক্তা, তাদের রাষ্ট্র মেরামতের 31 দফার মধ্যে এটা এনেছে। কিন্তু তাদের যে উদ্দেশ্য সেটা ছিল এই যে এইখানে কিছু যোগ্য, অভিজ্ঞ, শিক্ষিত এবং নানান গ্রুপের রিপ্রেজেন্টেশন করতে পারে এমন ব্যক্তিরা যারা নির্বাচনের এই পদ্ধতিগত কারণে তারা নির্বাচিত হয়ে সংসদে আসতে পারেন না অথবা আসতে চান না, এই নির্বাচনী এই কদর্য প্রতিযোগিতায় অনেকে নামতেও চান না। তাদেরকে যদি বিভিন্ন যোগ্য, অভিজ্ঞ, সংবিধান সম্পর্কে বোঝেন, শিক্ষিত, অথবা বিভিন্ন গোষ্ঠীর রিপ্রেজেন্টেশন যারাদের প্রতিনিধি নির্বাচিত আসতে পারে না, তারা এখানে যাবেন, তারা নিম্নকক্ষে বিভিন্ন বিষয়ে যে বিল আসবে সেইখানে উচ্চকক্ষ একটা গুরুত্বপূর্ণ মতামত তারা দিবেন, তার ভিত্তিতে যাতে এই আইন প্রণয়ন সহ বিভিন্ন সিদ্ধান্ত আরেকটু ভালোভাবে করা যায়।
এখন সেই ক্ষেত্রে ওইখানে তাদের এমন কোনো বড় রোল থাকে না যেটা দ্বারা নিম্ন কক্ষের কিছু চেঞ্জ করে দিতে পারে। তারা যেই বিল উঠলে আলোচনা করে যে সুপারিশ করবে, সেই সুপারিশ নিম্ন কক্ষ কিন্তু মানতেও বাধ্য না। শুধুমাত্র সংবিধান সংশোধনের বেলায় ওইখানে সেটাও সিম্পল মেজরিটি, 100 জনের মধ্যে 51 হলে হয়ে যায়। সেই 51 হলেও তো সেটা এখন মেজরিটি বিএনপির আছে, কিন্তু বিএনপি আগেও এখন যদি ওই কারণে সরে আসে যে ঠিক আছে আমরা পিয়ারেই গেলাম, পিয়ারে গেল বিএনপি মেজরিটি থাকবে, তারপরেও বিএনপি সেটা করছে না এই কারণে যে তারা আগে থেকে যেই পজিশনে ছিল যে সংরক্ষিত নারী আসনে যে পদ্ধতিতে হচ্ছে ওইটা একটা পিয়ার পদ্ধতি, সেটা হলো আসন প্রাপ্তির পিয়ার, সেইভাবে তারা আছে। সেইখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এখন যে সংসদ দেখছি বা সব মিলিয়ে টিলিয়ে উচ্চকক্ষ আসলে খুব দরকার কিনা এখন সেই প্রশ্ন অনেকের মধ্যে আসছে যে নিম্নকক্ষ যেভাবে চলছে কক্ষেও তো এদেরই নমিনেটেড লোকরা ওইভাবেই আসবে, তারা কথা বলবে, সেটা কতটি এফেক্টিভ হবে। তবে এটুকু লাভ হবে যে উচ্চকক্ষে যারা যাবেন সেখানে সত্যি সত্যি যদি দলীয় লোকই দেখ, অনুগত লোকই দেখ, তবু একটু শিক্ষিত, জানাশোনা, যারা সংবিধান বোঝেন, যারা দেশের সংস্কৃতির পরিবর্তন চান এরকম আকাঙ্ক্ষা আছে, এরকম যদি দেন তাহলে তারা কিছু সুপারিশ দিলে আলোচনা করে নিম্নকক্ষ না মানলেও সেটা সোসাইটিতে একটা প্রভাব ফেলবে, সমালোচনার জায়গা তৈরি হবে যে এই বিষয়ে উচ্চকক্ষে এই সুপারিশ করবার পরেও নিম্নকক্ষ এরা মেজরিটি জোরে সেটা মানেনি, ফলে একটা চাপের মধ্যে তারা পড়বে, সেই হিসেবে করতে পারে। কিন্তু এইখানে জামায়াত বা এনসিপির বা অন্যদের যাদের পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ চাচ্ছে, তারা ওইখানেও সেই সংবিধান সংস্কার পরিষদের মতোই এইখানে ওইটা যদি হয়ও বিএনপি মেনেও নেয় তাহলে তো মেজরিটির চাপ পাচ্ছে না তারা, সুতরাং বিএনপি ওইখানেও মেজরিটি হবে সেটা হলো। তো এই সব বিষয় নিয়ে বাড়াবাড়ি করে সময় ক্ষেপণ না করে এই এখনকার যে পদ্ধতি আছে তার মধ্যে সরকার যেখানে যেখানে ন্যায়সঙ্গতভাবে অ্যাগ্রি করছে বলে মনে হয়, যেরকম 17 সদস্যের কমিটি যা আমাদের ওইখানে যাওয়া উচিত ছিল, গিয়ে তারা ওইখানে বিএনপির উপরে এক কথায় স্ট্যান্ড নিতে পারতো, লেখাপড়া করে যে আর্গুমেন্ট দিয়ে তারা যদি প্রেশার ক্রিয়েট করতো যে হ্যাঁ ঠিক আছে ফাইন আসেন, আপনারা বলছেন জাতীয় জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে মানবেন, তো সেটা অক্ষরে অক্ষরে ওইখানে যে বিষয়ে আমরা সব দল একমত হয়েছি ওগুলো করেন, সেগুলা না করলে কিন্তু আলাদা একটা ওয়েব উঠতে পারতো, সমালোচনার জায়গা তৈরি হতে পারতো। ঠিক একইভাবে উচ্চকক্ষেও যদি এই উচ্চকক্ষ করার পক্ষে সবাই একমত হয় এবং করে, সেই ক্ষেত্রে পিয়ারে গেল যেই রেজাল্ট এখন বিরোধী দলের জন্য, বিএনপি যেটা আগে থেকেই অবস্থান নিয়েছে যে সংরক্ষিত নারী আসনের মতো একই আদলে আসন প্রাপ্তির পিয়ারে যাবে, সে একই রেজাল্ট হবে। কিন্তু তৈরি হোক সেখানে জামায়াতের আরো কিছু শিক্ষিত যোগ্য লোকদের দেখ, এনসিপির দেখ, বিএনপি দেখ, অসুবিধা কি? আপনি আপনারটা বলে যাবেন কিন্তু এটার প্রেক্ষিতে আর কেউ কিছু বলতে পারবেন না, কারণ আমার হাতে অত সময় নেই আর। মানে আমি নিজেও এই ব্যাপারে কথা বলতে পারছি। যেমন আপনি একটা কথা বললেন না যে তারা চাইছিল যে সমাজের মধ্যে ব্রেইন যারা তাদেরকে নিয়ে এটা করা হবে, সেটা আপার হাউস হবে, রিয়েল অর্থেই আপার হাউস হবে, যেইটা অনেক ক্ষেত্রে হয়তো ডিক্টেটরকে সাজেশন দেবে হুইচ উইল বি অনার্ড রেসপেক্টেড ইন দি লোয়ার হাউস। তো সেটা তো এখনও যদি পিয়ারে যায় তাও করবার সুযোগ আছে। তো এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। জনাব মাহবুব আজিজ, আপনার কাছে আমার প্রশ্নটা আছে, আমি পড়ে নিই প্রশ্ন হয়তো 3 জনের জন্যই রাখবো, যেহেতু সব মিলে আপনারা কথা বলতে পারবেন 7 বা 8 মিনিট। মাহবুবের কিন্তু আলাদা মানে একটা ডাবল পাওয়ার তার আছেই, রোটেশন যদি আমি ধরি। ভারত থেকে বাংলা ভাষাভাষীদের বিশেষ করে মুসলমানদের কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এটাকে মানবাধিকারের লঙ্ঘন বলেছেন। আর এদিকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মিয়ানমারে কাঁটাতারের বেড়া দেবেন। ভারতেও কাঁটাতারের বেড়া, যেখানে স্পর্শকাতর জায়গা সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারটা তারা বিবেচনা করছেন। তো মানে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হবে কি দিন দিন আরও জটিল হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে না? এই ব্যাপারে আপনি যদি বলতে চান সেটা তো বলবেন, এই প্রশ্নটা আমি করছি। আর আগে যে আলোচনাটা হলো
সেটার উপরে যদি আপনি সেটা কিছু নিয়ে বলতে আমার চান। একটু বলবার আছে জি। যে দেখুন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আওয়ামী লীগ আমলে আমরা খুব জাজমেন্টাল অথরিটিক্যাল বিভিন্ন বয়ান শুনতাম। তার বিরোধিতা করলেই জামাত শিবির কি বলে বিএনপি, জামাত বিএনপি যখন নির্বাচন তারা এককভাবে করত, তখন বলা হলে শেখ হাসিনা নিজে বলেছেন যে পাকা পাকা কথা, কিসের অন্তর্ভুক্তি বলুন, নির্বাচনটা শেষ হোক, আমি দেখাবো কি করে একসাথে নির্বাচন করতে হয়। এই যে কথাগুলো, একইভাবে মুক্তিযুদ্ধের কথা বললেই এখন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভ। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভ বিষয়টা কি? 15 খণ্ডের যে মুক্তিযুদ্ধের দলিলপত্র, এটা জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থাতে তিনি কাজ শুরু করেন এবং এটার সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। সেই 15 খণ্ডের মুক্তিযুদ্ধের দলিলপত্রে সকলের বিবরণ দেওয়া আছে, কার কি অবদান সবাই জানে। সেইভাবেই তো সব কিছু চলছিল। এমনকি 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে আমরা দেখলাম শাহবাগে, সেখানে যে গানগুলো ছিল অসাম্প্রদায়িক গান, জন্ম আমার ধন্য হলো, মুক্তির মন দিল সোপান্তলে, এই গান হাইজ্যাক হয়ে গেল কোথায়? হঠাৎ করে আমরা কাওয়ালি শুনতে শুরু করলাম কেন? বিভিন্ন জায়গায় গান বন্ধ হয়ে গেল। 18 মাসে আমরা সঙ্গীত শিক্ষকের বিরুদ্ধে কথা শুনলাম। প্রত্যেকটা ক্ষেত্রে মুক্তিযুদ্ধের কথা বললেই সে আওয়ামী লীগের দোসর, ভারতীয় দোসর ইত্যাদি ইত্যাদি বলা হয়, এখনো বলা হয়। তার মানে কি মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি? এই যে একটি মুক্তিযুদ্ধকে সরাসরি প্রতিপক্ষ বানিয়ে ফেলা, এটা কিন্তু কথার কথা শুধু নয়, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এবং এটা চলমান, যাতে আগামী দিনের রাজনীতিতে একটা বড় অংশকে চিরকালের জন্য অনুপস্থিত করে দেওয়া যায়। আপনি আমি মিলে ঠিক করে ফেলতে পারি না যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং এই জন্য সে রাজনীতি থেকে দূর হয়ে যেতে পারে। সেটাও দায়িত্ব দিতে হবে জনগণকে, এবং তাদেরকে যেভাবে জাতীয় পার্টিকে তারা শূন্য করে দিয়েছে, সেই জায়গাটিতে আমরা পৌঁছতে পারি নাই এবং আগামীতে অবশ্যই পারতে হবে। আপনি আওয়ামী লীগ করলে 14 বছরে জেল দিচ্ছেন, 4 কোটির লোককে আপনি কোন জেলে রাখবেন? পুরো দেশটাকেই তো আপনার জেলখানা বানাতে হবে। কাজেই এই ধরনের বিষয়গুলো থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগ যেই স্বৈরাচারী আচরণ করেছে, তার জন্য আমরাও স্বৈরাচারী আচরণ করব, এটা তো কোনো গণতান্ত্রিক কথা হতে পারে না। আরেকটি কথা হচ্ছে আপনার যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে যে কথাটা হচ্ছে, কুজোর আবার চিত হয়ে আমার হাতে কিন্তু আর সময় আমি নেই। 30 সেকেন্ড এটা বলতে চাই। হ্যাঁ। আপনি এই যে উচ্চ কক্ষ বানিয়ে আরো গাড়ি বাড়ি এত কিছু সাড়ম্বর করবার দরকারটা কি? এই যে একটি দরিদ্র দেশ, সেখানে যে 300 জন গিয়ে আপনারা মাইক্রো ওভেন আলাপ করছেন, আপনার এই সমস্ত সিভিল সোসাইটির কথাবার্তা আপনার উচ্চ কক্ষে গিয়ে শুনতে হবে কেন? নানান ধরনের প্ল্যাটফর্মে তো রেগুলার কথাবার্তা হচ্ছে। আপনারা আর খরচ বাড়াবেন না, আপনি জবাবদিহি এবং গণতন্ত্রের জন্য উচ্চ কক্ষের প্রয়োজন নাই আপাতত বাংলাদেশে। আর আপনি যেই প্রস্তুতি করলেন যে পুশ ব্যাকের ব্যাপারে, অবশ্যই এটা তো খুবই হিউম্যান রাইটস ওরা বলছে, কিংবা যেই পরিস্থিতি দাঁড়াচ্ছে, এখানে আমরা মনে করি যে সরকারের আরও ধীরস্থির কিছু কার্যক্রমের দরকার আছে। সরকারের এক মন্ত্রী এমনভাবে আচরণ করলেন, তিনি ফেরত এসে তিনি যেন একদিন জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তি যেভাবে আচরণ করতে চান, অর্থাৎ লোকপ্রিয় হবার চেষ্টা করলেন। তাকে তো একদম একটা স্টেটমেন্ট দিয়ে ভারত বিরোধী ভূমিকায় অবতীর্ণ হওয়ার তো কিছু নাই। যেইটা ঘটনা ঘটেছে, কূটনৈতিক শিষ্টাচারের মাধ্যমে 2 রাষ্ট্র আপত্তি জানাবে, রাষ্ট্রদূতকে প্রয়োজনে ডাকবে, বিভিন্নভাবে এটা হবে। এইটা একেবারে এইভাবে স্টেটমেন্ট দিয়ে চলে আসতে হবে। তার মানে কি উনি একটি জনপ্রিয় ধারা রাজনীতি করতে চাচ্ছেন? এই যে কার্ড খেলার রাজনীতি, প্রয়োজনে মুক্তিযুদ্ধকে ব্যবহার করা, প্রয়োজনে ভারতকে ব্যবহার করা, প্রয়োজনকে নানান কিছু ব্যবহার করা, ওই জায়গার থেকে বেরিয়ে এসে যার যার কাজ তাকে করতে হবে। আবার সবাই যদি নিয়ম মানে, তাহলে আপনার কাছে আবার 1 মিনিটের জন্য আমি ফিরে আসতে পারি, হয়তো সবার জন্য 1 মিনিট করেই থাকবে। তবে আমি একটা প্রশ্ন করে নিই। যেমন ধরেন এরকম কথা শোনা যাচ্ছে যে জুলাই মাসের মধ্যে এই যে আপনার সংবিধান সংস্কার নাকি সংশোধন অথবা ওই শপথ যে দেওয়া হলো না, তাহলে এরা কি একা একা করবে? জামাত যে গেল না, 5 জন সদস্য দিল না, কি দাঁড়াবে? শোনা যাচ্ছে যে বিএনপি নিজের মতো করে ডাকবে, না এলে তারা তাদের কাজ করে ফেলবে। সব মিলে 1 মিনিট করে বলবেন। আমি বলি মান্না ভাই, কাজটি হওয়া দিয়ে কথা। সেটি যদি কমিটি করে হয় ভালো, সেটি যদি সাংবিধানিক পরিষদের শপথ নিয়ে করতে পারতো, যেরকম করে আপনি বলছিলেন যে গঠন কাঠামোটি মজবুত হলে আরও ভালো হতো। আগামীতে কোন রাজনৈতিক বাতাস বইবে আমরা কিন্তু জানি না। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমি মনে করি না যে আমরা কেউ গ্যারান্টি দিতে পারছি যে এরকম একটি রাজনৈতিক পরিবেশ ইতিবাচক বা এই পক্ষের জন্য ইতিবাচক রাজনৈতিক পরিবেশ থাকবে, মনে হয় না। কিন্তু
কাজগুলো হওয়া দরকার, যেই সংস্কারগুলো হওয়া দরকার সেটা যদি বিএনপি অন ইটস ওন করতে পারে, যে কমিটিতে জামাত আসলো না, আমরা নিজেরাই করলাম, বিএনপি নিজেই বলেছে অক্ষরে অক্ষরে সে যা স্বাক্ষর করেছে সবগুলো করবে, আমি কিন্তু সাধুবাদ জানাতে চাই বিএনপিকে। দেখুন, বিএনপির মতো একটি বড় দল, আমরা তখনও বলেছি অনেক কিছুতে একমত হয়েছে, যেটা আমরা অবাকও হয়েছি, কিন্তু তারা কিছুটা হয়তো ঠেকে শিখেছে 16-17 বছরে। কাজেই তারা যদি নিজের থেকেও করতে পারে 1 মাসের মধ্যে, সেটি ভালো। কুশিনের ব্যাপারে আপনাকে একটা লাইন বলি শুধু, পশ্চিমবঙ্গে বাংলাদেশের মুসলমান লেখক এবং সাহিত্যিকদের নাম ভুল বানানে লেখা হয়, বিশেষ করে মুসলমানদের নাম। আপনি খেয়াল করে দেখবেন, এটি যুগের পর যুগ চলে আসছে। আমি এই দেশের অনেক সাহিত্যিক, কবি, সাংবাদিককে দেখি এটি গায়ে মাখে না, কেননা এটি মেনে নিয়েও যদি ওইখানে হাজির হওয়া যায় তাহলে এক ধরনের কুলীন মর্যাদা পাওয়া যায়। বা আমাদের এই মানসিকতা থেকে বেরোতে হবে। আমরা যদি গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায় ভুল লিখতে না পারি, তারাও আমাদের নাম, মাশরাফি বিন মুর্তজা, সাকিব নাম বা মুস্তাফা জামান আব্বাসীর নাম পশ্চিমবঙ্গের লোক লিখতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। আমাদের গভীরে নজর দিতে হবে, আমরা যেন মানে একেবারে গয়রাহাভাবে ভারতের পক্ষে অবস্থান না নেই, এবং আমরা যেন সম্মানজনক, সৌহার্দ্যপূর্ণ, রেসপেক্টফুল অবস্থানে থাকি। আমি বিরোধিতার অবস্থান বলছি না। ডাক্তার সায়ন্ত, তাহলে আমরা 30 সেকেন্ড বলবেন, 30 সেকেন্ড। শুভেন্দু অধিকারীকে তাহলে আমরা শুভেন্দু আধারকারীও লিখতে পারি, বা ভারত হলে তাই লিখতে। হ্যাঁ, কারণ আমাদেরকে অধিকারী লিখবেন, উনি বলছেন যে আমাদের নাম বিকৃত তারা করে। আচ্ছা, আমি যুগের পর যুগ আমি বরং মাহবুবা যে একটা বিষয় একটু অ্যাড্রেস করি, যে ওই সময় নিয়ে আপনারা মুক্তিযুদ্ধের, আধা মিনিট বলতে পারবেন। সংক্ষেপেই বলছি, মুক্তিযুদ্ধের বয়ান ট্রুলি মুক্তিযুদ্ধের পক্ষের বয়ান হলে এটার বিরোধিতা শুধুমাত্র মুক্তিযুদ্ধে যারা দেশের স্বাধীনতার বিরোধী অবস্থানে ছিল তারা করবে। কিন্তু মুক্তিযুদ্ধের বয়ানটা কিন্তু মুক্তিযুদ্ধের বয়ানটা যদি আওয়ামী বয়ানের সঙ্গে মিলে যায়, তখন আবার সেটার প্রতিবাদ করবার লোক অনেক হবে। এমনকি আওয়ামী লীগের 4 কোটিকে জেল দিলে 4 কোটি জেল লাগবে। আপনি বলেন আওয়ামী লীগের যাদের রায় দিয়েছে একজনকে বিনা দোষে রায় দিয়েছে, জায়গায় অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের